সবটাই ভীষণ একটা সহানুভূতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে যা যা ভোট হবে সবই একটা সহানুভূতির জন্য হবে। নির্বাচনী প্রতিপক্ষ হিসাবে রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে কি? রত্না চট্টোপাধ্যায় রাজনীতিবিদ একজন, আমার খুব পছন্দ করে, আমি শ্রদ্ধা করি। ডিজেলের দাম বৃদ্ধি বা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি একটা বড় ইস্যু, বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য তৃণমূলের হাতে একটা বড় অস্ত্র। তোমাকেও এগুলোর সম্মুখীন হতে হচ্ছে, কীভাবে কমব্যাট করছো? শুধুমাত্র একটা ইস্যু ক্রিয়েট করে কিন্তু আমার মনে হয় না যেটা খুব একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। এই সমস্ত তারকারা কেরিয়ারে অনেকটা নিম্ন ব্যাপারের কেরিয়াররা, তারাই বিকল্প পেশা হিসেবে রাজনীতিকে বেছে নিচ্ছে। এই কথাগুলো কেউ বলে তার একটুখানি স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারে। খেলা পূর্ব কেন্দ্রে গ্ল্যামার না সংগ্রাম, কোনটা জিতবে? কোনোটাই না। মেঘালয় পূর্ব কেন্দ্রে যাই মানুষের পাশে যিনি থাকতে পারবেন, মানুষ তাকেই দৌড় দেবে। নমস্কার, কলকাতা 24/7-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপচাঁদ। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। পায়েল, প্রথমেই তোমাকে কলকাতা 24/7-এ স্বাগত। থ্যাংক ইউ। প্রচার তো শুরু করে দিয়েছো, কিরকম হচ্ছে প্রচার? ভালো হচ্ছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে, এবং আমরা অলরেডি যেহেতু ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করেছি, তো অবভিয়াসলি ডিরেক্টলি মানুষের সঙ্গে গিয়ে কথা বলার একটা অপরচুনিটি হয়েছে, এবং সবাই খুব ভালো রেসপন্ড করেছেন, অনেকেই ওপেন আপ করে অনেক কিছু শেয়ার করেছেন। তো ভালো লাগছে এই ইন্টারাকশনটা। তো জেনারেলি আমরা যেরকম যাই শো করি তখন মানুষের সঙ্গে ইন্টারাকশন হয় ঠিকই, কিন্তু এটা একদম ডিফারেন্ট। এটা পারপাসটা একদম আলাদা, যে তাদের প্রবলেম নিয়ে কথা বলে। ওখানে মানুষ আমাকে দেখতে আসেন, আর এখানে আমি প্র্যাকটিক্যালি তাদের প্রবলেম জানার জন্য আমি তাদের কাছে পৌঁছে যাচ্ছি। সো অবভিয়াসলি ইটস আ ভেরি ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কি বলছো মানুষের কাছে গিয়ে? আমি এটাই বলছি যে তাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমি তাদের পাশে আছি, কারণ আমি দেখলাম যে মানুষের একটাই বক্তব্য, তারা এরকমই একজনকে চান তাদের পাশে যে তাদের প্রয়োজনের সময় থাকবে, মানে তাহলে অ্যাটলিস্ট দে ক্যান রিচ আউট টু সামবডি যখন তাদের প্রয়োজন হবে। তো সেইটা একটা কোথাও হয়তো তারা মিস করেন, যেটা তাদের কাছে এই মুহূর্তে নেই। তো তারা ওইটাই সব থেকে বেশি তাদের এই মুহূর্তে চাহিদা, যে আমাদের কাছে যেন যিনি এখান থেকে আসুন না কেন ক্ষমতায়, তিনি যেন আমাদের সঙ্গে থাকে, তাকে দরকার হলে যেন আমরা পাশে পাই। এমনি আমার প্রচারের ইস্যু কি? দেখো, বেহালা পূর্ব তো খুব ইম্পর্টেন্ট একটা কনস্টিটিউয়েন্সি। তো প্রচারের ইস্যুটা মোস্টলি হচ্ছে যে বেহালার কিছু স্পেসিফিক সমস্যা অলরেডি আছে, যেরকম বেহালার একটা ট্রাফিকের ভীষণ সমস্যা, যেটা আমরা সবাই জানি। একটা ওখানে ওয়াটার ড্রেনেজের একটা প্রবলেম আছে বৃষ্টির সময়, অনেক জায়গায় রাস্তাঘাট ভালো নেই, যার জন্য সেটাও একটা ট্রাফিক প্রচণ্ড জ্যাম হওয়া, সেটাও একটা কারণ। তো এইসব ইস্যুগুলো রয়েছে অনেকটাই, এবং বহু গলির মধ্যে এখনো জলের একটা প্রবলেম আছে, যে জলের ফোর্স এত কম, এবং বাড়িতে যখন অনেকজন ফ্যামিলি মেম্বার হয় তারা অনেক সময় মানে যতটা জল প্রয়োজন ততটা জল তারা পান না, এবং একটা টাইমের ব্যাপার আছে জলের। তো কাজেই এটা তাদের খুব প্রবলেমে পড়তে হয় যেখানে বাড়িতে অনেকজন ফ্যামিলি মেম্বার। কোনো প্রতিশ্রুতি দিচ্ছ? হ্যাঁ, আমি তাদের এটাই বলছি যে মানে একটা তো ঠিক আছে যে আমি তাদের পাশে সবসময় থাকবো, আর তারপরে যদি অবভিয়াসলি এরপরে যখন ভোটে জেতার পর যখন আমার হাতে কিছু করার মতো একটা জায়গা আসবে, তো আমি ডেফিনেটলি যে প্রবলেমসগুলোর কথা বললাম সেগুলো আমি আস্তে আস্তে অ্যাড্রেস করব। তুমি যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছো সেখানে বিধায়ক ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তিনি ওই এলাকাটা হাতের তালুর মতন ছিলেন। তিনি তোমাদের দলে যোগও দিয়েছিলেন, ইস্তফাও দিয়েছেন কয়েকদিন আগে, কিন্তু তাকে প্রায় 3-3.5 বছর এলাকার মানুষ পাননি। তো জনপ্রতিনিধিকে কাছে না পাওয়াটা একটা বড় ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। তুমি সেটা টের পাচ্ছ? কিছু বলছে তা? আমি সেটার কথাই তো বললাম, যে মানুষের সঙ্গে কথা বললে মানুষ কিন্তু এটাই বলছেন যে আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা কেন ভোট দেবো না। তো তার মানে এটাই ব্যাপার, যে যাদের মানে যে সময় যাদের জনপ্রতিনিধিকে প্রয়োজন ছিল তারা পাননি, তো সেইটা মানুষের মধ্যে সেটা রয়েছে, সেই চাহিদাটা কোথাও রয়েছে যে আজকে আমাদের অসুবিধার সময় আমাদের বলার মতো কেউ নেই। হ্যাঁ, কিন্তু তিনি তো তোমাদের দলে কিছুদিন ছিলেন। সেই রকম প্রশ্নের সম্মুখীন কি হতে হচ্ছে যে বিজেপি এমন কাউকে জায়গা দিয়েছে যারা তাদের যে দায়িত্ব কর্তব্য পালন সেটা ঠিক মতো করে না? দেখুন, উনি শোভনদা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে সেটা এই মুহূর্তে আমি সেটা বলার মতো পজিশনে নেই,
এবং শোভনদা খুব রিসেন্টলি বিজেপিতে এসেছিলেন। তো সেই কম্প্যারিজনটা এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ তিনি বেশ অনেক বছরই অন্য এক দলের সঙ্গে যুক্ত ছিলেন যখন তিনি বেহালায় ছিলেন বা যাই হোক। তো সেইটার জায়গা থেকে এই মুহূর্তে আমি তো সেটা নিয়ে ওনার কাজ নিয়ে মন্তব্য করার মতো জায়গায় নেই। শোভনদাকে আমি একজন রাজনীতিবিদ হিসেবে খুবই শ্রদ্ধা করি। কে কি করেছেন বা কে কি করেননি এই মুহূর্তে সেটা নিয়ে আর কথা বলার সময় নেই, কারণ এখন কিন্তু অনেক বেশি প্রয়োজন মানুষের, যেটা দরকার সেটা নিয়ে কথা বলা, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা। কোনটা হয়নি বা কি হতে পারতো সেটা এই মুহূর্তে আর খুব একটা আমার মনে হয় না কথা বলে সময় নষ্ট করা দরকার আছে। একেবারেই তাই, কিন্তু ভোটে লড়তে গেলে তো তোমাকে সবাইকেই পাশে পেতে হবে। বেহালায় এমন অনেক মানুষ রয়েছেন, অনেক বিজেপি কর্মীও রয়েছে যারা শোভন চট্টোপাধ্যায়ের অনুগামী। তাদেরকে পাশে পাচ্ছ? কারণ শোভন চট্টোপাধ্যায় কেন্দ্রটার থেকে লড়ার প্রস্তাব দিয়েছিল দলকে, তিনি চেয়েছিলেন সেখান থেকে লড়বেন এবং শেষ পর্যন্ত দল তাকে টিকিট দেয়নি, তাতে তার একটা ক্ষোভও হয়েছিল। দেখো, আমার এটা মনে হয় যে এটা না কোনো মানে ব্যক্তি বিশেষের পছন্দ বা অপছন্দের ব্যাপারটা নয়, এটা তো এর কজটা তো অনেক বিগার, ইটস আ বিগার কজ। যে তুমি যখন এত মানুষের দায়িত্ব নিচ্ছ তখন মানে কিছু সংখ্যক একটা মানে পার্সোনাল প্রেফারেন্স বা পার্সোনাল চয়েসটা এক্ষেত্রে বোধহয় একটু প্রায়োরিটির ক্ষেত্রে সেকেন্ডে আসাই ভালো। ফার্স্ট প্রায়োরিটি শুড বি দ্য পিপল ইউ আর রেসপন্সিবল ফর। তো এইটা আমার মনে হয় যে কোথাও একটু, আমি জানি না এটা কারা বলছেন বা কার মানে অন্য কাউকে নিয়ে কার মনে ক্ষোভ রয়েছে বা কিছু। আজকে যে কোনো কেন্দ্র থেকে যখন কোনো প্রার্থীকে মনোনীত করা হয় সেটা সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্ত হয়, দল ডিসাইড করেন, এবং দল যখন কিছু একটা ডিসাইড করে সেটা ভেবেচিন্তেই ডিসাইড করে। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে পারি যে আজকে বেহালা পূর্ব এই যে কনস্টিটিউয়েন্সি, সেই জায়গার মানুষ এবং তাদের সমস্যা, এইটাই প্রায়োরিটি হওয়া উচিত। মানে আইডিয়ালি এটাই হওয়া উচিত, রাদার দ্যান কোনো ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের জায়গাটা বোধহয় এর পরে আসে। নির্বাচনী প্রতিপক্ষ হিসাবে রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে কি বলবে? রত্না চট্টোপাধ্যায় রাজনীতিবিদ একজন, আমার থেকে বয়সে অনেক বড়, আমি শ্রদ্ধা করি খুব ওনাকে, বাট প্রতিপক্ষ হিসেবে খুব একটা আলাদা করে কিছু বলার নেই। অবভিয়াসলি অপোনেন্ট তো থাকবেনই ভোটের, বাট আমি সেটার থেকে অনেক বেশি আমার নিজের কাজের ওপর, নিজের বক্তব্যের ওপর ফোকাস করছি। আমি যেটা করতে চাই সেটা আমি ঠিকমতো করতে পারছি কিনা, আমার এই টাইমটা বলে সেটাতে ইনভেস্ট করা। রত্না চট্টোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি ওই এলাকার বাসিন্দা, তিনি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী, তো স্বাভাবিকভাবেই রাজনীতির অনেক কৌশল তিনি জানেন এবং সেই সঙ্গে ওনার সঙ্গে একটা সহানুভূতি রয়েছে ওখানকার মানুষের, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সম্ভব আমার একটা মনে হচ্ছে যে মানে কোনো পার্টিকুলার একটা জায়গা থেকে না সবটাই ভীষণ একটা সহানুভূতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে যা যা ভোট হবে সবই একটা সহানুভূতির জন্য হবে। দেখো, আমি একটা কথা বলি, পার্সোনাল বিষয়টা সম্পূর্ণ পার্সোনাল, কার সঙ্গে কার পার্সোনাল কি ইকুয়েশন রয়েছে তাতে কিন্তু মানুষের কোনো মাথা ব্যথা নেই। তারা কিন্তু তাদের চাহিদাটা ফুলফিল হচ্ছে কিনা তারা সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং সেটাই হওয়া উচিত। কাজেই সহানুভূতির ভোটটা কিন্তু মানে সহানুভূতির জায়গা থেকে কাউকে ভোটে জেতানোটা খুব মানে সেটা আমার মনে হয় না যে বেহালার মানুষ অতটা মানে অসচেতন। তারা অনেক বেশি সচেতন নিজেদের প্রয়োজন অপ্রয়োজন ভালো মন্দ সেটার ব্যাপারে। কাজে সহানুভূতি যদি থাকে তাহলে সহানুভূতির জায়গায় নিজেদের প্রয়োজন, নিজেদের ভালো, নিজেদের খারাপ সবকিছু সেই বোঝার জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা সময় যখন শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের যে পারিবারিক সম্পর্ক প্রকাশ্যে আসে, সেই সময় অনেকেই বলেছিল যে অনেক সিরিয়াল সিনেমার কাহিনীকেও হার মানায়। তো রত্না চট্টোপাধ্যায়ের সংগ্রাম মানুষ দেখেছে, রাজ্যের মানুষ দেখেছে। তো আমার তোমার কাছে একটাই প্রশ্ন, যে বেহালা পূর্ব কেন্দ্রে গ্ল্যামার না সংগ্রাম, কোনটা জিতবে? কোনোটাই না। বেহালা পূর্ব কেন্দ্রে যাই মানুষের পাশে যিনি থাকতে পারবেন মানুষ তাকেই ভোট দেবে। গ্ল্যামারও একটা পয়েন্ট অব্দি কাজ করে যেখানে মানুষ আমায় চেনে, এইটুকুই জায়গা। সংগ্রামটা তো ভীষণ ব্যক্তিগত সংগ্রাম, সেটা তো সবার লাইফে কিছু না কিছু আছে। সংগ্রাম ছাড়া, স্ট্রাগল ছাড়া তো কারোরই লাইফ না, প্রত্যেকের লাইফে তার নিজের মতো করে স্ট্রাগল আছে। কাজেই আমি যদি মানুষের কাছে ভোট চাওয়ার জন্য আমার ব্যক্তিগত সংগ্রামটাকে হাইলাইট করি, তার মানে আমার মানুষের কাছে গিয়ে মানুষের জন্য বলার মতো কিছু নেই। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি একটা বড় ইস্যু, বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য তৃণমূলের হাতে একটা বড় অস্ত্র।
তোমাকেও এগুলোর সম্মুখীন হতে হচ্ছে, কিভাবে কমব্যাট করছো? আর প্রথম কথা, রান্নার গ্যাসের দাম কিছুটা আবার কমানো হয়েছে কিছুদিন আগে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে, এটা কোনো পার্টিকুলার একটা ইস্যু না। যখন বিজেপি সরকার থেকে বলা হচ্ছে যে একটা সর্বক্ষেত্রেই একটা উন্নয়নের প্রয়োজন আছে এবং সেটার জন্যই তারা চেষ্টা করছেন। এই যে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়ার কথা বারবার ফোকাস করছেন বিজেপি, এবং বিজেপির যেটা ইলেকট্রাল ম্যানিফেস্টো লক্ষ্য সোনার বাংলা, সেটা তো বাংলার সার্বিক উন্নয়ন, কোনো একটা পার্টিকুলার ক্ষেত্র নয়। উন্নয়ন কোনো একটা জায়গায় হবে না, এবং প্রত্যেক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্টারলিঙ্কড। এটা বুঝতে হবে যে আজকে যদি বাংলার একটা সার্বিক উন্নয়ন হয়, তখন প্রত্যেকটা ক্ষেত্রেই সেটার একটা বেনিফিট মানুষ পাবেন। এবং শুধুমাত্র একটা ইস্যু ক্রিয়েট করে কিন্তু আমার মনে হয় না যে এটা খুব একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। কারণ উল্টো দিক থেকে লাস্ট কয়েক বছরে কিন্তু মানুষের কাছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের অনেক রাস্তা আছে। যেরকম আনএমপ্লয়মেন্ট একটা বিরাট ইস্যু আমাদের এখানে। তাছাড়াও একটা ধরো ওভারঅল এডুকেশনের একটা ইনফ্রাস্ট্রাকচারের খুব অসুবিধা, অভাব এখানে। বিকজ তুমি যতগুলো প্রাইমারি স্কুল দেখবে কলকাতায় বা কলকাতার বাইরে, সেগুলোর অবস্থা ভীষণ খারাপ। লাস্ট ইয়ার মানে অবভিয়াসলি কোভিডের জন্য যে স্কুলগুলো বন্ধ ছিল, তারও অনেক আগে থেকে কিন্তু এই সমস্ত প্রাইমারি স্কুলগুলোর মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। প্রাইমারি স্কুলে ঠিকমতো তাদের পড়াশোনা সব কিছুই খুব একটা ডিফিকাল্ট জায়গায় রয়েছে। তো এই অনেক কিছু ইস্যু আছে এখানে। এখনো অবধি শিল্প ব্যবসা বাণিজ্যর কোনো উন্নতি কিন্তু আমরা বেশ কয়েক বছরে কিছু দেখিনি। তো তাহলে কিন্তু মানে অ্যাড্রেস করার মতো প্রচুর ইস্যু পাওয়া যাবে। কিন্তু সেরকম নেই। তৃণমূল কংগ্রেস কন্যাশ্রী, সবুজ সাথী এই প্রকল্পগুলোকেও কিন্তু তারা হাতিয়ার করছে। তারা দাবি করছে যে এই প্রকল্পগুলো রীতিমতো সফল। তারা দাবি করতেই পারে, সেটা মানুষ মেনে নিচ্ছেন না। তাই জন্যেই আজকে এই কথাগুলো উঠছে বারবার করে। আনএমপ্লয়মেন্টের কথা, শিক্ষা ব্যবস্থার অবনতির কথা, ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাওয়ার কথা, শিল্পের ক্ষেত্রে কোনো ইন্ডাস্ট্রি না আসার কথা, সেই জন্যই তো বারবার উঠছে। এতই যদি তাদের প্রত্যেকটা প্রকল্প সফল হয়ে থাকে, তো তাহলে প্রশ্নগুলো মানুষ তুলতেন না। তারকা প্রার্থীদের বিরুদ্ধে একটা কমন অভিযোগ থাকে যে তারা জিতলে তাদেরকে আর বিধানসভা কেন্দ্রে দেখা যায় না। তুমি কিভাবে এই অভিযোগটা খণ্ডন করবে যদি যেত? আপনি একটু আগে একজনের নাম বলেন যিনি তারকা প্রার্থী ছিলেন না, কিন্তু যাই হোক, তাহলে সেটা তারকা প্রার্থীদের ক্ষেত্রে সবসময় অ্যাপ্লিকেবল সেটা নয়। যার ইচ্ছে থাকবে মানুষের জন্য কাজ করা, যার সেই ইন্টেনশনটা থাকবে তিনি করবেন, সেটা তিনি তারকা প্রার্থী না না হাতে 5টা আঙুল সমান হয় না, মানে এটা এতটা জেনারেলাইজ করাটা আমার মনে হয় ঠিক না। আচ্ছা, যদি নির্বাচনে জিততে না পারো, তাহলেও কি বিজেপির হয়ে মাঠে ময়দানে লড়াই করবে? ডেফিনেটলি, সেটা তো না করার কোনো প্রশ্নই হচ্ছে না। আমি যখন বিজেপি জয়েন করেছি, সেটা বিভিন্ন কারণে। সেটা তো অবভিয়াসলি শুধুমাত্র ভোটের লড়ার জন্য নয়, সেটা আমার কোথাও একটা ইডিওলজি ম্যাচ করে, আমার চিন্তাভাবনা কোথাও একটা বিজেপি দলের সঙ্গে ম্যাচ করে বলেই আমি এই দলের সঙ্গে যুক্ত। কাজেই ভোট, আমি যদি ভোটে না লড়তাম তাহলে কি করতাম না? তাহলেও করতাম। আচ্ছা, যেহেতু গ্ল্যামার জগতের মানুষ, কিন্তু এখন প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, রোদে বেরোতে হচ্ছে, আলাদা করে কোনো যত্ন নেওয়া হচ্ছে শরীরে? এখন আলাদা করে যত্ন নেওয়ার টাইম পাচ্ছি না অনেস্টলি, বাট এরকম না। কিন্তু এটা কেন বলে আমি জানি না। গ্ল্যামার জগতের মানুষদেরও প্রচুর পরিশ্রম আছে। আমরা যখন শ্যুট করি তখন কিন্তু আমরা সবসময় খুব ফেভারেবল এনভায়রনমেন্টের মধ্যে শ্যুট করি না। সো দেয়ার আর লট অফ ডিফিকাল্টিজ, দেয়ার আর লট অফ স্ট্রাগল, দেয়ার আর লট অফ ডিফিকাল্ট সিচুয়েশনস। ওখানেও থাকি আমরা, তো ওখানেও গরমের মধ্যেই রোদে শ্যুট করি, বৃষ্টির মধ্যেও অনেক সময় শ্যুট করি, শীতকালে ঠান্ডার মধ্যে আমরা রাত্রে শ্যুট করি। তো এরকম নয়, পরিশ্রমটা ওখানেও আছে। হ্যাঁ, এখানে পরিশ্রমের কারণটা আলাদা। না, আর এখন কি ডায়েটে চেঞ্জ হয়েছে? মানে গরমের মধ্যে প্রচার করতে হবে সারাদিন ঘুরে ঘুরে? কিচ্ছু চেঞ্জ হয় না, আমি শুধু জল খাচ্ছি বেশি, আর কোনো চেঞ্জ নেই। জল আমি এমনিই বেশি খাই, লাইক ওয়ান্ট টু কিপ মাইসেলফ হাইড্রেটেড, দ্যাটস ইট, নাথিং এলস। আর শেষ দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এখন বেশ খারাপ। মানে হলে দর্শক টানাটা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে তারকাদের দেখা যাচ্ছে কেউ বিজেপি, কেউ তৃণমূলে চলে যাচ্ছে। তো এইটা শুধুমাত্র কোনো তারকাদের ক্ষেত্রে নয়, মানে পুরো ইন্ডাস্ট্রির পক্ষে কি কোথাও একটা ক্ষতিকর না? কোথাও একটা ধাক্কা খাচ্ছে না? ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ বলে সবাই রাজনীতিতে আসছেন এরকম নয়। রাজনীতিতে তারাই আসছেন যারা রাজনীতিতে ইন্টারেস্টেড আর এটার মধ্যে থাকতে চান, এটার সঙ্গে যুক্ত থাকতে চান। ইন্ডাস্ট্রিরও অনেক করার স্কোপ ছিল যেগুলো হয়নি। দ্যাট ইজ अगेन ওয়ান অফ দি ইস্যুস ইন্ডাস্ট্রি মানুষের জন্য। তাহলে সেটা কেন হয়নি? সেটা এতদিনে 10 বছরে হওয়া উচিত ছিল, সেগুলো হয়নি।
আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো রিজিওনাল ইন্ডাস্ট্রি, ইটস স্মল ইন্ডাস্ট্রি। কাজে এই জায়গা থেকে এখানকার যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে অলরেডি, সেটাকেও আমার ধারণা ঠিক করে ইউটিলাইজ করা হয়নি এখনো অবধি। এবং তাই জন্যই যখন আমরা চেঞ্জের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, দিস ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট পরিবর্তন। আর অনেকে বলছেন এটা যে যে সমস্ত তারকারা মানে কেরিয়ারে অনেকটা নিম্নগামী, যাদের কেরিয়ার গ্রাফ, তারাই বিকল্প পেশা হিসেবে রাজনীতিকে বেছে নিচ্ছে, কি বলবে? যবে থেকে লকডাউন হয়েছে, 31st May আই থিঙ্ক লকডাউন আনলক হয়েছে, আমি 5th বা 6th জুন থেকে শ্যুট করতে শুরু করেছি। আই শট ফর 4 মুভিজ, 2 ওয়েব সিরিজেস। তারপরে আমি এটা করতে শুরু করি, সেটা করতে করতে আমার জানুয়ারি মাস কেটে গেছে। ফেব্রুয়ারি 25-এ আমি জয়েন করেছি। ফেব্রুয়ারি 12 তারিখ আমার একটা ছবি রিলিজ করেছে, ম্যাজিক। তাহলে যখন এই কথাগুলো কেউ বলে, তার একটুখানি স্ট্যাটিস্টিক্সটা দেখে নেওয়া উচিত, তারপরেই প্রশ্নগুলো করা উচিত। থ্যাংক ইউ।